নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের 2 নম্বর সেটটির সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি ইতিহাসের 1 নম্বর সেট এবং ভূগোলের সবগুলো সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে 2025 সালের 3rd সেমিস্টার পরীক্ষা তথা ফাইনাল পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল এবং পরিবেশ ও বিজ্ঞান। এই ভিডিওতে ইতিহাসের 2 নম্বর সেটটি আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 279 নম্বর পেজের 2 নম্বর মডেল স্কুল বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, শেষ নন্দরাজার নাম হল অপশান বিতে ধননন্দ। 2 নম্বরে কুজুল কথফিসিস এর প্রধান এলাকা ছিল অপশান সিতে এ ও বি উভয়, অর্থাৎ কাবুল ও কাশ্মীর। 3 নম্বরে কোন ভাস্কর্যে গ্রিক ও রোমান প্রভাব দেখা যায় অপশান এতে গান্ধার শিল্পরীতিতে। 4 নম্বরে গুহা বাস কারা বানিয়েছিলেন অপশান এতে মৌর্য সম্রাটরা। 5 নম্বরে কোন প্রাণী অশোক স্তম্ভে বসানো থাকত অপশান এতে সিংহ। 6 নম্বরে ষোড়শ মহাজনপদের আমলে উত্তর ভারতে মানুষদের প্রধান জীবিকা ছিল অপশান ডিতে কৃষিকাজ। মৌর্য আমলে কোন আসবাবপত্র ব্যবহৃত হতো অপশান সিতে এ ও বি উভয়ে, অর্থাৎ মাদুর ও খাট। 8 নম্বরে পারসিক সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটের নাম কি অপশান এতে দরায়ুস। 9 নম্বরে কারা পল্লব নামে পরিচিত অপশান এতে পার্থিয়রা। 10 নম্বরে বৈদিক সাহিত্যে কোন ধাতু ব্যবহার করা হতো, আবার প্রশ্নটা বলছি, কারা পল্লব নামে পরিচিত অপশান এতে পার্থিয়রা। 10 নম্বরে বৈদিক সাহিত্যে কোন ধাতু ব্যবহার করা হতো অপশান সিতে এ ও বি উভয়ই। ঋগ্বেদে কোন নদীর কথা পাওয়া যায় অপশান সিতে যমুনা ও গঙ্গা উভয়ের কথা জানা যায়, অর্থাৎ অপশান সির উত্তরে ঠিক। তারপরে 12 নম্বরে লক্ষ্য করো, কোন সাহিত্যে দেবতা ও অসুরদের বিবাদের কথা পাওয়া যায় অপশান এতে ব্রাহ্মণ সাহিত্যে। 12 নম্বরে কেবলিন নামে কে পরিচিত হন অপশান এতে মহাবীর। 14 নম্বরে দ্বাদশ অঙ্গ কোন ধর্মের সঙ্গে জড়িত অপশান এতে জৈন ধর্মের সঙ্গে জড়িত। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। প্রথমে হচ্ছে বস্ত্রশিল্পের বিখ্যাত কেন্দ্রের নাম কি মসলিন, জায়গাটার নাম হচ্ছে মসলিন। 2 নম্বরে তুলোর চাষ কোথায় বেশি হতো সিন্ধু উপত্যকায়। 3 নম্বরে চিকিৎসা সংক্রান্ত 2টি বইয়ের নাম লেখো। এই যে একটি হচ্ছে চরক সংহিতা আর একটি হচ্ছে সুশ্রুত সংহিতা, এই দুটো হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বইয়ের নাম। তারপরে 4 নম্বরে যে কোনো 2টি বিখ্যাত মহাবিহারের নাম লেখো। নালন্দা, তক্ষশিলা, বল্লভী ও বিক্রমশীল। বুঝতে পেরেছ? 5 নম্বরে বরাহ মিহিরের লেখা একটি বইয়ের নাম লেখো। বৃহৎ সংহিতা। 6 নম্বরে পোলিশ কাকে বলে উত্তরটি দেখো। এই যে পোলিশ প্রাচীন গ্রীসে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এখান থেকে এতটা লিখবে। 7 নম্বরে কোন গ্রিক ঐতিহাসিক এথেন্স ও স্পার্টার সঙ্গে পারসিক সাম্রাজ্যের যুদ্ধের কথা লিখেছিলেন হেরোডোটাস। 8 নম্বরে নাসিক ও কার্লে লেক কোন রাজার আমলে তৈরি হয় সাতবাহন রাজা গৌতমী পুত্র সাতকর্ণীর আমলে। 9 নম্বর প্রভাকর বর্ধনের বড় ছেলের নাম লেখো রাজ্যবর্ধন। 10 নম্বর গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন নেপালের লুম্বিনীতে। তারপর 10 নম্বরে রয়েছে গণরাজ্য কাকে বলে
উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 12 নম্বরে মহাপতি কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। তেরো নম্বরে স্নাতক কাদের বলে? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে স্নাতক কাকে বলে। 14 নম্বরে রত্নিন কাদের বলা হতো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে রত্নিন কাদের বলা হতো, এখান থেকে এতটা। 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে বৈদিক যুগের অর্থনীতি দুটি বৈশিষ্ট্য লেখ। এই যে বৈদিক যুগের অর্থনীতি, এই যে পশু সম্পদ, কারিগরি শিল্প, এই দুটো লিখবে। বুঝতে পেরেছ? অথবা ইন্দো আর্য ভাষা গোষ্ঠী বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা লিখবে, পুরোটাও লিখতে পারো। পরের প্রশ্ন, মহাজনপদ বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে যে জনপদ থেকে আয়তন ও ক্ষমতায় বড় রাজ্যকে মহাজনপদ বলে। এবং মহাজনপদ শক্তিশালী হয়ে ওঠার যে কোনো একটি কারণ লেখ। এই যে এখান থেকে সৃষ্টি একটা কারণ, এখান থেকে দুটো কারণ দেখলাম, তোমরা যে কোনো একটি কারণ লিখবে, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, মগধের দুটি রাজধানীর নাম লেখ। আচ্ছা, মগধের দুটি রাজধানী হলো, এই যে মগধের রাজধানী ছিল রাজগৃহ আর পাটলিপুত্র। রাজগৃহের পরে পাটলিপুত্র মগধের রাজধানী হয়েছিল, অর্থাৎ রাজগৃহ এবং পাটলিপুত্র, এই দুটো। পরের প্রশ্ন, মহাবীর কত বছর ধর্মপ্রচার করেন? উত্তরটি লক্ষ্য করো। 30 বছর ধর্মপ্রচার করেন। কত বছর? 30 বছর। তারপরে কি আছে? 3 দাগে কনিষ্কের রাজধানীর নাম লেখো এবং কুষাণদের প্রধান শাসন কেন্দ্রের নাম লেখো। আচ্ছা, কনিষ্কের রাজধানীর নাম হচ্ছে পুরুষপুর বা পেশোয়ার। পুরুষপুর বা পেশোয়ার। আর হচ্ছে কুষাণদের প্রধান শাসন কেন্দ্র ছিল ব্যাকট্রিয়া। বুঝতে পেরেছ? তারপর 7 দাগে লক্ষ্য করো, সাতবাহন বংশের প্রথম শাসকের নাম লেখো এবং সাতবাহনদের প্রধান বিপক্ষ কে ছিল? আচ্ছা, সাতবাহন বংশের প্রধান শাসক হচ্ছেন সিমুক। আর সাতবাহনদের প্রধান বিপক্ষ কে ছিল? না, পশ্চিম ভারতে শক ও ক্ষত্রপ। পশ্চিম ভারতে শক, ক্ষত্রপ। এরপরে রয়েছে 4 দাগে, দ্বিতীয় নগরায়ণ কাকে বলে? লক্ষ্য, দ্বিতীয় নগরায়ণ কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই যে সময়কাল দিয়েছে এতটা পর্যন্ত। বুঝতে পেরেছ? 600 অব্দ নাগাদ ভারতে দ্বিতীয় নগরায়ণ হয়েছিল। দ্বিতীয় নগরায়ণ হয়েছিল উত্তর ভারতে গঙ্গা নদীর উপত্যকায়। ও কারসাপ কি? মহাজনপদের আমলে বহু প্রচলিত একটি মুদ্রার নাম কারসাপর, এটা লিখবে। অথবা গুপ্ত সাম্রাজ্যে কিভাবে পতন ঘটে? উত্তরটি লক্ষ্য করো। ও সুবর্ণ কি? গুপ্ত সাম্রাজ্যে বা গুপ্ত সম্রাটের অনেক সোনার মুদ্রার মধ্যে সুবর্ণ হলো একটি সোনার মুদ্রা। গুপ্ত সম্রাটের আমলে অনেকগুলো সোনার মুদ্রা ছিল, তার মধ্যে একটি সোনার মুদ্রার নাম হলো সুবর্ণ। 5 নম্বরে সঙ্গম সাহিত্য কাকে বলে? 159 নম্বর পেজ। উত্তরটা দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে তামিল সাহিত্যের দুটি মহাকাব্যের নাম লেখো। উত্তরটি দেখো, শিলপাদ্দিকারম ও মণি মেঘালাই, এই দুটো নাম লিখবে। কি? শিলপাদ্দিকারম ও মণি মেঘালাই, এই দুটো তামিল মহাকাব্য। 6 নম্বরে রয়েছে কয়েকজন পারসিক সম্রাটের নাম লেখো। সাইরাস, দারায়ুস। অথবা হায়ারোগ্লিফিক লিপি বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো।
চারের দাগে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দেয়, যে কোনো 5টি। প্রথমে রয়েছে মহাবীর কত বছর বয়সে মারা যান? 72 বছর বয়সে। জৈন ধর্মের শেষ দুজন তীর্থঙ্করের নাম লেখো। পার্শ্বনাথ ও মহাবীর। পার্শ্বনাথ ও মহাবীর। 2 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের সেনাপতির নাম লেখো। সেলুকাস। মৌর্য আমলে দুটি ভূমি রাজস্বের নাম লেখো। ভাগ ও বলি। 3 নম্বরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতির নাম লেখো। বসুমিত্র। নাম কি? বসুমিত্র। ওই সঙ্গীতের গুরুত্বপূর্ণ ঘটনা লেখো। এই যে এখানে সভাপতি অলঙ্কৃত করেন বসুমিত্র। আচ্ছা, ওই সঙ্গীতের গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই বৌদ্ধ সমিতিতে বৌদ্ধদের প্রধান দুটি বিভাগ হীনযান ও মহাযানের উৎপত্তি হয়। 4 নম্বরে রুদ্র দামন কোন উপাধি ব্যবহার করেছিলেন? মহাক্ষত্রপ। মহাক্ষত্রপ। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ের নাম লেখো। প্রভাবতী গুপ্তা। এবং কোন সম্রাট প্রথম রূপোর মুদ্রা চালু করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রূপোর মুদ্রা চালু করেন। এরপর 5 নম্বরে লক্ষ্য করো, স্ত্রীধন বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। স্ত্রীধন বলতে কি বোঝো? রূপক কি? এক ধরনের অলঙ্কারকে রূপক বলে। কি বলবে? রূপক কি না এক ধরনের অলঙ্কারকে রূপক বলে। পরের প্রশ্ন 5-6 নম্বরে সংখ্যায়ন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। পরে রয়েছে কৃষি বিজ্ঞান বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। কৃষি পরাশর। নামটি কি হবে? কৃষি পরাশর। 7 নম্বরে কাবেরী নদীর বদ্বীপ এলাকায় বিখ্যাত বন্দরের নাম লেখো। কাবেরী পট্টনম। কাবেরী পট্টনম বন্দরটির নাম। তারপরে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য সভায় কোন কোন দূত এসেছিলেন? না, মেগাস্থিনিস এসেছিলেন। দুজন দূতের নাম লিখতে বলেছে। আচ্ছা, আমি দেখছি। পরের প্রশ্ন, রাজা হর্ষবর্ধন রেশম পথ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রেশম পথ কাকে বলে? কোন দুটি লিপি ডান দিক থেকে লেখা হয়? খরষ্টি ও ব্রাহ্মী। কি লিখবে? খরষ্টি ও ব্রাহ্মী। 5-এর দাগে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথমে 1 নম্বরে রয়েছে, কি রয়েছে? মৌর্য আমলে মানুষরা কি ধরনের পোশাক পরতেন তা আলোচনা করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন অথবাতে রয়েছে অগ্রহার ব্যবস্থা কাকে বলে? লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে অগ্রহার ব্যবস্থা। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, তামিলনাড়ুর কোন জায়গায় দূরপাল্লার বাণিজ্য হতো এবং কোন অঞ্চলে শালি ধান চাষ হতো? আচ্ছা, দূরপাল্লার বাণিজ্য হতো কাবেরী পট্টনম। তামিলনাড়ুর কোন জায়গায় দূরপাল্লার বাণিজ্য হতো? না, কাবেরী পট্টনম। কোন অঞ্চলে শালি ধান চাষ হতো? না, মগধের পার্শ্ববর্তী অঞ্চলে শালি ধান চাষ হতো। 2 নম্বর দাগে রয়েছে মৌর্য 2 নম্বরে মৌর্য আমলের শিল্প চর্চার বৈশিষ্ট্য লেখ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবা গুপ্ত ও পল্লব আমলের শিল্পচর্চার বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথমে গুপ্ত আমলের শিল্পচর্চার বৈশিষ্ট্য দেখাচ্ছি, তারপরে দেখো পল্লব আমলে। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এবার পল্লবদের শিল্পচর্চার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো।
3 নম্বর রয়েছে রাজা হর্ষবর্ধন কোন 2 রাজ্যের শাসনভার নিয়েছিলেন? উত্তর হবে কনৌজ ও থানেশ্বর। কি লিখবে? কনৌজ ও থানেশ্বর। ক্ষত্রপ কাদের বলা হতো? উত্তরটি দেখো, কুষাণরা শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে বিভক্ত করতেন, সেই সব প্রদেশের শাসকদের বলা হতো ক্ষত্রপ। এবং পট্ট বা আহার কাকে বলে? উত্তরটি দেখো, বাকাটক শাসন ব্যবস্থার জেলা অঞ্চলকে পট্ট বা আহার বলা হতো। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, সেনাপতি কাদের বলা হতো? বাকাটক শাসনে প্রদেশের শাসকদের বলা হতো সেনাপতি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।